আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারত কখনো চায় না রোহিঙ্গা সমস্যার সমাধান হোক এবং বাংলাদেশের পক্ষে ভারত অলরেডি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের পক্ষে ভোট দেবে না রোহিঙ্গা ইস্যুতে। বাংলাদেশ যত প্রকার ইনিশিয়েটিভ নেয় ভারত এর পক্ষে ভোট দিবে না। এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি জেনে গেছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না। বাংলাদেশের পক্ষে যদি ভোট না দেয় তাহলে ভারতের কাছ থেকে কোনো কোঅপারেশন আমরা পাবো না। আর আরো একটা কথা, আমরা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস উনি চিন্তা করেছে আমি জাতিসংঘ মহাসচিবকে আমার পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ দিয়ে তাকে যদি আমি পার্সোনালি ইনফ্লুয়েন্স করতে পারি আমার করিডোর দিতে হবে। আমার আলটিমেট টার্গেট কি? রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তন করানো। চায়নার সাথে ওনার বুদ্ধিমত্তা দিয়ে ওনার বাস বিচার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নার সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে, জাতিসংঘের সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে। এখন জাতিসংঘের সাথে সম্পর্ক বিল্ড আপের পরে তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে লেটস মেক এ রোড ম্যাপ, আমরা এই রোহিঙ্গাদের কেমনে ব্যাক করাবো, রোহিঙ্গাদের সাথে কি করে আলাপ আলোচনা করব, মিয়ানমারের সাথে আমরা কিভাবে আলোচনা করব, একটা প্যাসেজ তৈরি করো, বাংলাদেশ আমাদেরকে অ্যাক্সেস দেয়। সেই প্রস্তাব তারা মায়ানমারকেও দিছে। ওকে, এই বিষয়ে তোমাদের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে কথাবার্তা বলতে হবে। এখন এক্ষেত্রে বাংলাদেশকে প্রপোজ করা হয়েছে। বাংলাদেশ বলছে প্রত্যেকটা সাবজেক্টকে বাস বিচার করে আলাপ আলোচনা করে আমরা করিডোর দিতে আমাদের আপত্তি নেই। আপনারা কি কখনো শুনেছেন বাংলাদেশের নৌবন্দর অর্থাৎ চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, এগুলো যখন ভারতকে দিয়ে দেওয়া হইতেছিল, ভারতের লোকরা এগুলো এসে নিয়ন্ত্রণ করা ধরছিল, মির্জা ফখরুল কি কোনো মন্তব্য করেছে? মির্জা ফখরুল কি তার কোনো প্রতিবাদ করেছে? আমার জানা মতে তা তো করে না। আমি তো দেখি না, আমি তো শুনি নাই। তারেক রহমান লন্ডনে বসে একবার কি বলেছে যে বাংলাদেশ ক্যান নট অ্যাফোর্ড টু হ্যাভ ইন্ডিয়ানস রানিং চিটাগং পোর্ট এন্ড মংলা পোর্ট। অর্থাৎ তারেক রহমান কি একটা বারের জন্য গালে চিমটি দিয়ে একটা বারের জন্য বলেছে যে আমরা মংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্ট যেভাবে দিয়ে দেওয়া হচ্ছে, আদানির কাছ থেকে যেভাবে ডাবল ট্রিপল খরচে বাংলাদেশে ইলেকট্রিসিটি আনা হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সশস্ত্র গাড়ি যাওয়া আসা করছে, আমরা এর বিরোধিতা করি, এটা আমরা হতে দেব না। তারা কি বলেছে একবারও? একবারও বলে না। তাইলে সেটা যদি তারা না বলে, তারেক রহমান এখন আজকের এই কথাটা বলছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত বিষয়ে সিদ্ধান্ত নিতে জনগণকে জানানো হয়নি, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়নি, এমন সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা সেই বিতর্ক তুলতে চাই না, তবে করিডোর দেওয়ার সিদ্ধান্ত জনগণ ও নির্বাচিত সরকারের কাছ থেকে আসতে হবে। তারেক রহমান, আমি আগেই বলেছি, হয় উনি অটিস্টিক, নতুবা his mind is not working, or he is not an effective leader who can legislate or think properly or write something properly. এই কথাটা আমি কেন বললাম? আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, এই তারেক রহমান কি আজ পর্যন্ত একবারও বলেছে ভারতের সাথে যতগুলো চুক্তি হাসিনা শেখ এবং আওয়ামী লীগ করেছে প্রত্যেকটা চুক্তি উইথহেল্ড করা হোক ফর ফার্দার রিভিউ? দর্শক কিন্তু একবারও বলে নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিয়ে কি একবারও বলেছে? একবারও বলে নাই। মির্জা ফখরুল বলে নাই,
এ বলে নাই, রুহুল কবির রিজভী বলে নাই, সালাউদ্দিন বলে নাই, আমানুল্লাহ আমান বলে নাই, মোহাম্মদ সালাম বলে নাই, আমির খসরু মাহমুদ চৌধুরী বলে নাই, মির্জা আব্বাস গোরখোদক মির্জা আব্বাস গোরখোদক আব্বাস সেও বলে নাই, আব্দুল্লাহ মিন্টু তাবিতা ওয়াল ইশরাক সাদেক হোসেন খোকা কেউ বলে নাই, আজকের বলে নাই। আজকের যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে সঠিকভাবে সমাধান করার লক্ষ্যে একটা জায়গা খুঁজে বের করলেন, আলাপ আলোচনার রাস্তা খুঁজে বের করলেন, তখন তারা হঠাৎ করে বলল নির্বাচিত সরকার দরকার, আলাপ আলোচনা দরকার। তো আপনারা বাংলাদেশের বুকের উপর দিয়ে যখন ভারতীয় ভাইকেল যাওয়া শুরু করলো, মিলিটারি ভাইকেল, একবার আপনারা কেন প্রতিবাদ করেন নাই? বাই দ্য ওয়ে, জনাব তারেক রহমান, জনাব মির্জা ফখরুল ইসলাম, গোরখোদক আব্বাস, মোসাদ্দেক ফালুক একবারও কেন বলেন নাই? আজকের কেন বলতে হলো? আর বিসাইডস আপনাদের কার অজানা আছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত জানিয়ে দিয়েছে বাংলাদেশের অবস্থানকে ভারত সাপোর্ট করবে না? আপনাদের কার অজানা আছে? দর্শকবৃন্দ, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে আল্লাহর ওয়াস্তে আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করেন। তারা জানে যে ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সাপোর্ট করবে না। বাংলাদেশকে কে সাপোর্ট করবে জানেন? পাকিস্তান। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, আমাদের দেশটা এগোবে কি দিয়ে? আপনারা একজনকে মেম্বার বানান ইউনিয়ন কাউন্সিলে, যে টিপসই দেওয়ারও যোগ্যতা রাখে না। যারা ইউনিয়ন কাউন্সিলে গিয়ে গম আর চাল চুরি করা, ওই যে কি জানি আছে না, খাবি খা, খাওয়ার বিনিময়ে কি জানি, খাবি খা, খাওয়ার বিনিময় খাদ্য, কাজের বিনিময়ে কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য, ওইটা টাকা পয়সা চুরি করে। ইউনিয়ন কাউন্সিলের মেম্বারেরা লেখাপড়া জানে না। তারা বলে আমরা তো লেখাপড়া জানি না। আমার গ্রামে এক লোক আছে, তার নাম ছিল বারেক চকিদার। বারেক চকিদার মেম্বার হয়েছে, তারা যদি কয় তুমি একটা আইন প্রণয়ন করো, আপনার গ্রামে হাজার হাজার মেম্বার আছে, কোন মেম্বারকে যদি বলে তুমি একটা আইন লেখো, ও কি গুলো আইন লিখবে আমাকে একটু বলেন তো। কারণ কি জানেন, আমাদের কাউকে অ্যাকাউন্টেবল করা হয় নাই যোগ্যতা ভিত্তিক বিচারে। একটা সমাজকে ডেভেলপ করার জন্য যেসব ব্যক্তিদেরকে নির্বাচিত করা দরকার, আমরা তাদেরকে বাদ দেই, আমরা তাদেরকে ভোট দেই না। প্রকৃষ্ট উদাহরণ কি জানেন? কামাল হোসেনের মতো লোক, ডক্টর কামাল হোসেনের মতো লোক মিরপুরে ইলিয়াস মোল্লা, খালেক এদের সাথে বিপুল ভোটের ব্যবধানে তারা ঠকে। তাহলে আমরা যদি বলি যে আমাদের দেশের জনগণ লাত্তি খাওয়ার মতো লোকজনদেরকে তারা নির্বাচন করে, তা আপনারা নির্বাচন করবেন ইলিয়াস মোল্লা, পকেট মাইর, ইলেকটেড করবেন আরাফাত, তো আপনারা পাবেন কি? আপনাদের তো কিছু পাওয়ার যোগ্যতা নেই। অথচ এখন এক্ষেত্রে আমার জনগণ হিসেবে আমার একটা কথা আছে, আমার যোগ্যতা আছে, আমাকে তো ভোট দেওয়ারই অধিকার দেওয়া হয় না। আমি গালিগালাজ করি তাদেরকে, যা তা বলে আমি গালিগালাজ করি। কেন আমি গালিগালাজ করি? একটা কারণে, কারণ গত 53-54 বছরে বাংলাদেশে কোন একজন নির্বাচিত ব্যক্তি, হুয়েদার এটা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার অথবা শহরের কোন কমিশনার অথবা কোন এমপি, নিজের থেকে কৃতিত্ব নিয়ে বলতে পারবে না I have written a legislation. লেজিসলেশনের অর্থ হলো একটা আইন প্রাথমিক পর্যায়ে যখন উপস্থাপন করে ওটাকে বলে লেজিসলেশন, ওটাকে অ্যাপ্রুভ করার পরে দ্যাটস বিকাম ল। বাংলাদেশের কোন এমপি
এখন পর্যন্ত দাঁড়িয়ে বলতে পারবে না আই এম এ গুড পার্লামেন্টারিয়ান, I had submitted a legislation in favor of the people on behalf of the country. এখন পর্যন্ত বলতে পারে না। তাহলে আপনারা বলবেন তাহলে এত এমপিরা শয়ে শয়ে হাজারে হাজারে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা কি করছে? নিজের আখের গুছাইছে, নিজের ব্যাংক বোঝাই করছে। এখন একটা কথা বলেন, একজন এমপি মন্ত্রী এদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়ার পরে গত 54 বছরে একজন এমপি বলতে পারবে না আমি একটা লেজিসলেশন তৈরি করেছি এবং সাবমিট করেছি। তো আপনার ট্যাক্সের উপরে যারা লক্ষ লক্ষ টাকা নিয়েছে তার একটা লেজিসলেশন লিখতে পারে নাই, একটা আইন প্রণয়ন করতে পারে নাই, একটা আইন পাস করাইতে পারে না অন বিহাফ অফ দ্য পিপল। করিডোর, মায়ানমার সীমান্তে মায়ানমার বাংলাদেশের মধ্যে একটা করিডোর দেয়া হবে, এটা নিয়ে বিভিন্ন মহল থেকে মির্জা ফখরুল আলমগীর তো পাগল হয়ে গেছে করিডোর নিয়ে, তারেক রহমানও পাগল হয়ে গেছে, বিএনপি তো পাগল হইছেই। তো তারা একের পর এক এমন ভাবে পাগল হইছে যে এই পাগল হওয়া নিয়ে সবাই একটার পর একটা বিবৃতি দিতেছে। কিন্তু আসলে এই করিডোর সম্পর্কে আমি আপনাদেরকে একটা কথা বলি, করিডোরটা আসলে কি চাইছে? জাতিসংঘ পৃথিবীর যে কোনো জায়গায় যদি কোনো গন্ডগোল হয়, জাতিসংঘ যদি ওখানে যায় সাহায্য করার জন্য গেলে জাতিসংঘের নিজেদের এমপ্লয়িদের এবং রিপ্রেজেন্টেটিভদের ওই দেশের সাথে আসা যাওয়ার জন্য তাদের একটা প্যাসেজ তৈরি করতে হয়। ফর এক্সাম্পল, জাতিসংঘের লোকজনরা যদি মায়ানমারে গিয়ে কথা বলতে হয়, বাংলাদেশিদের সাথে কথা বলতে হয়, বাংলাদেশের মায়ানমারের সাবজেক্টে বাংলাদেশের সাথে কথা কেন বলবে? একটা কারণ রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং রোহিঙ্গারা মূলত বাংলাদেশের সাথে ভাষাগত দিক থেকে কালচারালি বেশি রিলেটেড, এই জন্য তারা বাংলাদেশে। তো বাংলাদেশে এবং মায়ানমারের সাথে একটা করিডোর থাকা দরকার, এই জন্য প্যাসেজটা দরকার। এই জন্য ফর এক্সাম্পল জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে গেছে, বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশ এবং সে চিন্তা করলো যে আমি আরাকান পর্যন্ত যাব, রাখাইন পর্যন্ত যাব, লোকজনের সাথে ওখানে কথা বলবো, ওই পাশের লোকজনের সাথেও কথা বলবো, এই পাশের লোকজনের সাথেও কথা বলবো। এখন এটা তো আর না অ্যান্টোনিও গুটেরেস সবসময় ওখানে যাবে। একটা বারের জন্য আপনারা রোহিঙ্গা বিষয় সমাধানের জন্য আপনাদের কোনো পরিকল্পনা নেই, আপনাদের কোনো ব্যবস্থাপনা নেই। আমি যে কথাটা বললাম এই করিডোরটা দরকার এই রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার জন্য, যে আলাপ আলোচনা দুই পক্ষের সাথে কন্টিনিউ করতে থাকবে। এবং আরো একটা কথা দর্শকবৃন্দ আপনারা একটু শুনে রাখেন এবং বাংলাদেশের জনগণ যারা ভবিষ্যতে শুনবেন, ফর এক্সাম্পল রাখাইনে আরাকানে রোহিঙ্গাদের উপর অত্যাচার, জুলুম, ধর্ষণ করছে, ওখানে যদি বাংলাদেশ করিডোর দেয় এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটা প্রপোজাল আসে যে ওখানে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ওখানে যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অ্যান্টোনিও গুটেরেসের যে সম্পর্ক, পশ্চিমের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলেন আমি ওখানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী চাই, এবং জাতিরক্ষা শান্তি বাহিনী যদি ওইখানে শান্তিরক্ষী বাহিনী ওইখানে যদি অ্যাসাইন করতে পারে, পুরা রোহিঙ্গাদের ওখানে ব্যাক করায় দিবে, তাদেরকে সেটেল করানোর জন্য একটা রাস্তা বের করতে পারে। দ্যাটস রিকোয়ার্স এ করিডোর, যাতে দুই পক্ষে আলাপ আলোচনা করে ওখানে কিছু একটা সেট আপ করতে পারে। এটা জাস্ট মতামত দিয়েছে বাংলাদেশ যে আমরা করিডোরের ব্যাপারে রায় দিলাম, মানে আমরা কনসিডার করব, কোনো অসুবিধা নয়, ওই পক্ষে রাজি থাকলে এই পক্ষে রাজি থাকলে, এবং এর ভিতরে কি কি কন্ডিশন আছে আমার জানা নাই। গভর্নমেন্ট
কি কন্ডিশন দাঁড় করাইতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি কন্ডিশন দাঁড় করাইতেছে আমার বা আপনার জানা নাই, তাইলে না জেনে তারেক রহমান একটা কথা কয় গুডগুডি দিয়া, মির্জা ফখরুল একটা কথা কয় গুডগুডি দিয়া, মির্জা গোরখদ আব্বাস একটা কথা কয় গুডগুড কইরা, আব্দুল রহমান মিন্টু একটা কথা কয় গুডগুড কইরা, সাদেক হোসেন কোকার পোলা ঈশাক তো কথাই কইতে পারে না, মানে ক কইতে গেলে খ কইয়া ফেলায়, খ কইতে গেলে বিসর্গ কইয়া ফেলায়। এখন আপনারা যে করিডোর নিয়ে চিল্লাচিল্লি করছেন এ সম্পর্কে আপনারা কি জানেন? আপনাদের কোনো ধারণা আছে? আপনারা যারা সমালোচনা করছেন আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি যে রোহিঙ্গা বিষয়ে আপনাদের নিজেদের কি কোনো প্ল্যান আছে? আপনাদের কোন প্ল্যান এক্সিকিউট করার মতো স্পেসিফিক লজিস্টিক আপনাদের আছে? আপনাদের এই প্ল্যানকে এক্সিকিউট করার জন্য বিশ্বের কারোর সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে? বিএনপির আছে? নাই। বিএনপির সম্পর্ক একটা রাষ্ট্রের সাথে আছে, ঠিক আওয়ামী লীগের যেমন সম্পর্ক ছিল কুত্তা ভারতের সাথে, এখন বিএনপির সাথে সেম সম্পর্ক কুত্তা ভারতের সাথে। এখন আপনাদেরকে বিএনপি বোঝাচ্ছে ও আমাদের করিডোর দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি করছে। তারেক রহমান সাহেব এবং বিএনপি আপনারা কোথায় ছিলেন যখন ভারত এসে মংলা পোর্টের দায়িত্ব নিছিল? আপনারা কোথায় ছিলেন তারেক রহমান সাহেব যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে ভারত ছিল? আপনারা কোথায় ছিলেন ভারতীয় ট্রাকে করে যখন ইন্ডিয়ান আর্মির মিলিটারি ইকুইপমেন্ট বাংলাদেশের ভিতর দিয়ে যাচ্ছিল? আপনারা কোথায় ছিলেন? আপনারা কেউ ছিলেন না, আপনারা কেউ কথা বলেন নাই। কেন কথা বলেন না জানেন? একটা কারণে, আপনাদের স্বার্থ আছে ওখানে, আপনাদের অস্তিত্ব আছে ওখানে। এই ধরনের ভণ্ডামি বদমাইশি আপনারা কতকাল করবেন?